পেয়েছি বাবা, পেটে ভিতর যেন আগুন জ্বলছে। আজ কি আমরা কিছুই খাবো না? মারে, আজকের রাতটা কষ্টকর। দেখছিস তো আজ কদিন ধরে বাইরে কি ভীষণ বৃষ্টি, চারদিকের মাঠ ঘাট সব ডুবে গেছে। এই দুর্যোগে কোনো গৃহস্থ আমাকে কাজে ডাকেনি। বাবা রমেশ, হাড়ির তলায় সামান্য কিছু খুঁত পড়েছিল, তা ফুটিয়ে গতকাল রাতে তোর মেয়েকে দিয়েছি বাবা। ঘরে যে এখন এক মুঠো চালও অবশিষ্ট নেই। মৃত শরীরে আমি না হয় উপোস সয়ে নেব, কিন্তু এই 5 বছরের শিশুটি ও কতক্ষণ সহ্য করবে? আমি জানি মা, আমার নিজের ক্ষুধার কথা তো ভুলেই গেছি, কিন্তু মায়ের এই করুণ মুখ আমি সইতে পারছি না। আজ যদি ওর মা বেঁচে থাকতো, তবে হয়তো মেয়েটাকে এভাবে না খেয়ে থাকতে হতো না। মায়ের জন্মের সময় সে আমাকে ছেড়ে চলে গেল, আর আমি মেয়ের এক মুঠো অন্নের সংস্থান করতে পারছি না। আমি কি তবে ব্যর্থ বাবা? বাবা, বাবা তুমি কেঁদো না বাবা, আমি আর খেতে চাইবো না। আমি একটু জলই খাবো, আমায় একটু জল দাও। আমি জল খেয়ে ঘুমিয়ে পড়বো বাবা। বিধাতা নিশ্চয়ই কাল সকালে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেবেন। দেখেছিস রমেশ, মায়া কত ছোট, অথচ ওর কথাগুলো কত গভীর। সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা নিচ্ছেন রে। তবে মনে রাখিস বাবা, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ঠিক ততটাই নিকটে আসে। হ্যাঁ মা, আমি আর ঘরে বসে থাকবো না। মায়ার এই কষ্ট আমার কলিজায় বিচ্ছে। কাল বৃষ্টির মধ্যেই আমি বের হব। অন্তত যদি ডোবা থেকে কিছু মাছও ধরতে পারি, তবে মায়ার ক্ষুধা মিটবে। এ কি রূপা, এই অঝোর বর্ষার মধ্যে তুমি কেন বাইরে বের হলে? দেখো তো তোমার অবস্থা, একদম ভিজে একাকার হয়ে গেছো। আমার কথা সারু ভাই, মায়ের কথা ভেবেই খুব দুশ্চিন্তা হচ্ছিল। সকাল থেকে ওর কোনো সারা শব্দই পাচ্ছিলাম না। ছোট বাচ্চাটা কিছু খেয়েছে আজ? আমি ওর জন্যেই পুটুলিতে করে কিছু মুড়ি আর গুড় নিয়ে এলাম। তুমি এসেছো মা? এই ঘোর বিপদে কেউ কারোর খোঁজই নেয় না, অথচ তুমি। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন মা। রূপা, কি আর বলবো, আজ নিয়ে টানা 2 দিন আমাদের হাড়িতে ঠিক মতো চাল চড়েনি। কোনো মতে সামান্য খুঁত ফুটিয়ে মায়াকে দিয়েছিলাম, কিন্তু তাতে কি আর এই বয়সের বাচ্চার পেট ভরে? কাল রাত থেকে তো তাও বন্ধ। ঘরে এক দানা খাবারও অবশিষ্ট নেই, এক দানা খাবারও অবশিষ্ট নেই ঘরে। তা তো আমি জানি ভাই, গ্রামের অবস্থা খুব খারাপ। চারিদিকে শুধু জল আর জল। মাঠের সব ধান তো জলের তলায় পচে যাচ্ছে। আর আমার স্বামীও 3 দিন ধরে ঘরেই বসে আছে। কোনো গৃহস্থই এখন মজুর ডাকছে না। ঠিক বলেছ রূপা, চাষের জমিতে এখন অথই জল, কাজ পাবো কোথায়? দিনমজুরের জীবন বড়ই কঠিন। কাজ থাকলে অন্ন জোটে, না থাকলে উপোস। এই বর্ষা আমাদের মতো গরিবের জন্য যেন অভিশাপ হয়ে এসেছে। আমাদের তো বয়স হয়েছে, সহ্য করতে পারি, কিন্তু এই অবুঝ শিশুটি ক্ষুধার জ্বালায় যেভাবে চটপট করছে, তা আমি আর দেখতে পারছি না। রমেশ ভাই, তুমি কি এখন কোথাও বের হবার চিন্তা করছো? এই বৃষ্টির মধ্যে বের হওয়া কি ঠিক হবে? চারদিকে সাপের ভয়ও আছে। ঘরে মায়ার কান্না শোনার চেয়ে বাইরে সাপের ভয় অনেক ভালো রূপা। আমি এই পাশের ডোবাটাই যাচ্ছি, বৃষ্টির জলে নিশ্চয়ই কিছু মাছ আসবে। যদি কপালে কিছু পুঁটি মাছও জোটে, তবে অন্তত মায়ার খাবারের একটা ব্যবস্থা হবে। আমি আর বসে থাকতে পারছি না, আমি আর কিছুতেই বসে থাকতে পারছি না। তুমি যখন যাবেই বলছো, তবে সাবধানে যেও ভাই। আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। পিসিমা, এই মুড়ি কটা মায়াকে খেতে দিন। মা, আমি তবে বেরোলাম। সাবধানে যাস বাবা। রমেশ, এই রমেশ,
এই দুর্যোগের মধ্যে পাগলের মতো ভিজে কোথায় যাচ্ছিস ভাই? জয়, কি আর বলবো রে বন্ধু, ঘরে 5 বছরের মেয়েটা খিদের জ্বালায় কাঁদছে, ঘরে এক দানা চালও নেই। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো আর আমার মেয়ের পেট ভরবে না। আমি জানি তোর অবস্থা রে, কিন্তু এইভাবে ভিজে পড়ে তুই যদি ঘুরতে থাকিস তাহলে তো অসুখ হবে রে। তবে একটা কথা বলতে পারি, গ্রামের উত্তরের দিকে যে বড় ডোবাটা আছে না, বৃষ্টির জলে সেটা এখন কানায় কানায় পূর্ণ রে। বিলের বড় বড় মাছ শুনেছি ডোবায় এসে ভিড় করছে। তুই যদি সেখানে জাল ফেলিস তবে হয়তো হতাশ হতে হবে না রে। সত্যি বলছিস জয়? আমি তো ভেবেছিলাম নদীর পাড়ে যাব, কিন্তু ডোবাটা তো কাছেই হবে। ঠিক আছে, আমি ওখানে একবার চেষ্টা করে দেখি। কেমন? ওখানে একবার চেষ্টা করে দেখি। ওরে বাপরে, রমেশ যে দেখি এখন বড় শিকারী হয়ে উঠেছে। বলি রমেশ, সারা জীবন তো পরের জমিতে নাঙলে চাষেলে, এখন কি নাঙল ছেড়ে জাল ধরতে শিখলে? জেলে না হয়েও মাঝে ধরার এই শখ কি সইবে তোমার? এই বৃষ্টির মাঝে মাঝে ধরা কি চারটেখানি কথা? জ্বরে ঠান্ডা লেগে পড়ে থাকলে কি হবে? মানুষের বিপদ দেখে বিদ্রুপ করা আপনার পুরনো স্বভাব। রমেশ শখ করে যাচ্ছে না, ও যাচ্ছে ওর খিদের জ্বালায় জ্বলতে থাকা পরিবারের জন্য। অন্তত ওর সাহস দেখে একটু সাহস দিন না। আরে আমি তো ভালোই বলেছি রে, ওই ডোবার কাদার জলের যা তোর, তাতে মাছ পাওয়া তো দূরের কথা, রমেশ নিজের জান বাঁচাতে পারবে কিনা সন্দেহ। ওসব আমাদের মতো মানুষের কর্ম নয় রে। ওসব আমাদের মতো মানুষের কর্ম নয়। তার চেয়ে বাড়িতে গিয়ে উপোস করে শুয়ে থাকাই ভালো। পুরো যার ঘরে অভাব সে অভাবীর কষ্ট বুঝবে না, এটাই স্বাভাবিক। আপনি বিদ্রুপ করছেন করুন, কিন্তু আমার মেয়ের ক্ষুধার কান্না আমাকে ঘরে বসে থাকতে দিচ্ছে না। বিধাতা যদি সহায় থাকেন তবে আমি নিশ্চয়ই কিছু না কিছু জোগাড় করতে পারবো। হে ঈশ্বর, আজ কি তবে আমার ভাগ্য সহায় হবে না? শরীরটা আর চলছে না, ঠান্ডায় হাত পা অবশ হয়ে আসছে। কিন্তু খালি হাতে ফিরলে মায়ার মুখটা দেখব কি করে? অন্তত কয়েকটা ছোট মাছও কি জুটবে না? এই বৃষ্টি দুর্যোগে রমেশ এখানে কি করছে? ও যেভাবে বারবার জাল ফেলছে তাতে তো মনে হচ্ছে সে মাছ নয়, বরং অন্য কোনো মূল্যবান কিছুর খোঁজ করছে। রমেশের মতো চালচুলোহীন লোক হুট করে এখানে কেন আসবে? নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যাঁ। হায় সৃষ্টিকর্তা, আজ আমার মান রক্ষা করো। আমার মায়া কিছু না খেয়ে আছে। কিরে রমেশ, জালে কি কিছু ধরা পড়লো নাকি রে? রুই, কাতলা নাকি ইলিশ? না কালু ভাই, রুই কাতলা পাওয়ার অত বড় আশা আমি করিনি। সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাতেই আমি খুশি। কিছু পুঁটি মাছ পেয়েছি, এতেই আমার রানীর পেট ভরবে। হ্যাঁ হ্যাঁ, তোমার মতো ভাগ্যহীন দরিদ্র চাষার কাছে এই পুঁটি তো রুই কাতলা, তাই না? হ্যাঁ, এই কথাটা আপনি খারাপ বলেননি কালু ভাই। যত সব পাগলের পাগলামি। মা, তাড়াতাড়ি উনুনটা ধরিয়ে নাও, মায়ার খিদেটা আর সহ্য হচ্ছে না। আহ, দেখো মাছগুলো কেমন তাজা, মায়া খেয়ে খুব মজা পাবে। বাবা, বাবা মাছগুলো কত সুন্দর দেখতে, ঠিক যেন ইলিশের বাচ্চা। মনে হচ্ছে ওদের শরীরে কেউ রূপোর গুঁড়ো মাখিয়ে দিয়েছি। আজ আমি অনেকগুলো মাছ ভাজা খাবো। হ্যাঁ দিদি ভাই, গরম তেলে পুঁটি মাছ ভাজা হলে খুব সুগন্ধ বেরোবে। রমেশ বাবা, লবণ আর একটু হলুদ এগিয়ে দে তো। বাবা, আমাদের ভাগ্যটা সত্যি ভালো, তাই না বলো? এমন দুর্যোগে এমন তাজা মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস রে মা। শোনো ওগো দয়াময়ী,
করো না মোদের বিনাশ, গরম তেলে দিও না মোদের, বাড়বে যে দীর্ঘশ্বাস। ক্ষুদ্র মোরা তুচ্ছ প্রাণী, জলই মোদের ঘর, প্রাণ ফিরে পেতে চাই মোরা, করো না মোদের পর। দয়া যদি করো আজ মোদের মরণ কালে, সব অভাব খুঁজবে তোমার, সোনার ফসল ফলবে কপালে। ওরে বাবারে, এ কি অলৌকিক কাণ্ড! মাছ কথা বলছে, এরা নিশ্চয়ই কোনো অশুভ শক্তি। রমেশ, তুই এ কি মাছ ধরে আনলি? মা, তুমি কি শুনলে? এরা তো শুধু কথা বলছে না, রীতিমতো ছড়া কেটে নিজেদের প্রাণ ভিক্ষা চাইছে। আমার জীবনে এমন অদ্ভুত ঘটনার কখনো দেখিনি আমি। রমেশ, এ কি সত্যি মাছ নাকি কোনো দৈব সংকেত? আমার খুব ভয় করছে রে বাবা। বাবা ঠাকুমা দেখো, মাছগুলো কাঁদছে, ওদের কথা শোনো বাবা, ওদের মেরো না। কিন্তু রমেশ, আমি তো জীবনে এমন কোনো অদ্ভুত কাণ্ডই দেখিনি। মাছ মানুষের গলায় কথা বলছে, এ নিশ্চয়ই কোনো দৈব মায়া। এদের শরীরে হাত দেওয়া কি ঠিক হবে? এখন আমাদের কি করা উচিত? আমি কিছুই বুঝতে পারছি না মা, আমার বিচার বুদ্ধি লোপ পাচ্ছে। একদিকে এই অলৌকিক ঘটনা, আর অন্যদিকে মায়ের ক্ষুধার্ত মুখ। 3 দিন ধরে মেয়েটা আধপেটা খেয়ে আছে। আজ রাতে এই মাছগুলো না রাঁধলে হয়তো ও খিদের জ্বালায় অসুস্থ হয়ে পড়বে। বাবা তুমি শুনলে না ওরা কি বলছে? ওরা প্রাণ ভিক্ষা চাইছি, ওরা বলছে ওদের পরিবার আছে, ওদের বেঁচে থাকার স্বাদ আছে বাবা। কিন্তু মায়া, মারে, তোর শরীরের যে অবস্থা, তাতে কি তুই আর উপোস সইতে পারবি? আমি তোর বাবা হয়ে তোকে আর ক্ষুধার যন্ত্রণায় কষ্ট দিতে পারছি না। এই মাছগুলো আজ আমাদের আহার, এটাই হয়তো নিয়তি। না বাবা না, আজ আমি কিচ্ছু খাবো না, তবু এই কথা বলা মাছগুলোকে মরতে দেব না। আমি না হয় আরো এক রাত শুধু জল খেয়ে কাটিয়ে দেব, কিন্তু ওদের যদি গরম তেলে দেয়া হয় তবে আমি এক দানাও মুখে তুলবো না। ওদের দিকে কি দেখো, ওরা কত অসহায়, দেখো না বাবা। মায়া এইটুকু মেয়ে, অথচ তোর মনে এত দয়া। তুই সত্যি খাবি না দিদি ভাই? তোর যে খুব কষ্ট হবে। ঠাকুমা, পেট ভরানোর চেয়ে মনকে শান্তি দেওয়াই বড় কথা। ওরা কথা বলতে পারছে মানে ওরা কোনো সাধারণ মাছ নয়, ওদের মেরে ফেললে বিধাতা আমাদের ক্ষমা করবেন না। বাবা আমার অনুরোধটা রাখো না, ওদের আবার সেই ডোবায় ফিরিয়ে দিয়ে এসো। আমি ক্ষুধা সহ্য করে নেব, তবু আমি ওদের মরতে দেব না বাবা। তোর মতো এতটুকু শিশুর মনে যদি এতটা ত্যাগ আর করুণা থাকতে পারে, তবে আমিও তো একজন মানুষ। ঠিক আছে মা, তোর কথাই থাকবে। আমি এখনই এই মাছগুলোকে পুকুরে রেখে আসছি। আমাদের কপালে যদি আজ উপোস থাকে তবে তাই সই। দয়ার ধৈর্যের চেয়ে বড় কোনো সম্পদ নেই। মা মায়া, এই সেই ডোবা। এখন তোমার ইচ্ছা পূরণ করো। তোমার এই ত্যাগের ফল নিশ্চয়ই বিধাতা দেবেন। যাও বন্ধুরা, তোমরা তোমাদের বাড়ি ফিরে যাও। আজ থেকে মুক্ত তোমরা। আমাকে ক্ষমা করো যে আমি তোমাদের খেতে চেয়েছিলাম। সুখে থেকো তোমরা। শোনো রমেশ, তোমার এই কন্যার এই অতুলনীয় দয়া আর ত্যাগ আমাদের প্রাণ রক্ষা করেছে। ক্ষুধার্ত হয়েও সে অন্যের জীবন রক্ষা করেছে, তাই মহাকাল তাকে কোনো রিক্ত হস্তে ফিরিয়ে দিবে না। আমরা সাধারণ মাছ নই, আমরাই প্রকৃতির আশীর্বাদ। তোমার দয়ার পুরস্কার হিসেবে আমরা তোমাদের একটি গোপন তথ্য দিচ্ছি। এই ডোবার ঠিক উত্তর দিকে ওই বড় গাছটির নিচে কাদার গভীরে এক প্রাচীন কলসি চাপা পড়ে আছে। সেটির ভেতরে রয়েছে সকল অভাব দূর করার চাবিকাঠি। ওটা গ্রহণ করো রমেশ, ওটাই তোমাদের সততার পুরস্কার। মায়া, আমি কি স্বপ্ন দেখছি? এই মাছগুলো গুপ্তধনের কথা বলছে, এটা কি সত্যিই আছে?
সংশয় করো না রমেশ, সত্যের জয় চিরকাল। তুমি যাও, উত্তরের সেই স্থানটি খনন করো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। মা, জায়গাটা অনেক গভীর বলে মনে হচ্ছে। বাজগুলো বলেছিল ঠিক এই পাথরের নিচেই উত্তর দিকে খুঁজতে হবে। আমি প্রায় 2 হাত খুঁড়ে ফেলেছি। ধৈর্য ধর বাবা, সেই জাদুকরি মাছেরা যখন বলেছে তখন নিশ্চয়ই এখানে কিছু আছে। বিধাতা আমাদের ভাগ্যে নিশ্চয়ই কিছু দেবেন। হ্যাঁ বাবা, ঠাকুমা ঠিকই বলেছি। আমারও বিশ্বাস ওই মাছগুলো আমাদের ঠকায়নি। ওই দেখো বাবা, মাটির নিচে কিছু একটা দেখা যাচ্ছে। হ্যাঁ মা, মনে হচ্ছে পাথর নয়, ধাতব কিছুর শব্দ হলো মা। মা মায়া, এই দেখো, সত্যি একটি কলসি পাওয়া গেছে। এটা অনেক ভারী মা, অনেক ভারী। হে বিধাতা, তবে কি আমাদের কপাল ফিরল? তাড়াতাড়ি মুখটা খোল বাবা। বাবা, এগুলো কি সব সোনা? তাই মানে কি আমাদের আর না খেয়ে থাকতে হবে না? হ্যাঁ রে মা, আমাদের আর কোনো অভাব থাকবে না। তোর ওইটুকু মনের দয়া আজ আমাদের রাজভাণ্ডারের খোঁজ দিয়েছে। বিধাতা আমাদের সব দুঃখ মুছে দিলেন। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। রমেশ বাবা, এই সম্পদ কেবল আমাদের নয়, এই বৃষ্টির দিনে আমাদের মতো যারা না গিয়ে আছে তাদেরও অধিকার আছে এতে। ঠিক বলেছ মা, এই আশীর্বাদ একা ভোগ করার জন্য নয়। চলো ঘরে যাই, কাল সকালেই আমাদের এই নতুন পথ চলা শুরু হবে। চলো চলো। কালু ভাই, বিশ্বাস করতে পারছো যে রমেশ অন্যের জমিতে কামলা খাটতো, আজ তার পাকা ঘর, গায়ে পরিষ্কার জামা কাপড়। ওর ভাগ্যে যে কি এমন জাদু মন্ত্র ঘটলো তা তো আমার মাথায় আসছে না গো। জাদু মন্ত্র নয় গোপাল, নির্ঘাত কোনো গুপ্তধন হাত করেছে ওই চতুর রমেশ। আমার তো ধারণা ও বৃষ্টির রাতে কোথাও গিয়ে চুরি করে এনেছে, তারপর একা একা সব ভোগ করেছে। অথচ আমরা এই গ্রামের মানুষ কিচ্ছুটি জানি না। আমার হাত নিষ্পিস করছে কালু ভাই। আজ রাতেই কি একবার ওর ঘরে হানা দেবে? অন্ধকারে যদি হাত সাফাই করা যায় তবে আমাদের কপাল খুলে যাবে। ঠিক বলেছিস, ওর ওই পাকা ঘরে নিশ্চয় আরো অনেক সম্পদ লুকিয়ে রাখা আছে। আজ রাতেই সুযোগ বুঝে কাজটা করতে হবে। লজ্জা করে না আপনাদের? রমেশ ভাই তার পরিশ্রম আর সততার ফল পেয়েছে। যখন ওরা না খেয়েছিল, কই তখন তো তাদের খোঁজ নেবার কথা ভাবেননি। আর এখন ওদের ভালো সময় দেখে এখন লোভ করছেন। মনে রাখবেন, লোভ কখনো কারোর জন্যে ভালো কিছু বই আনে না। ওদের মনে দয়া আছে, আর দয়ার প্রতিদান হিসেবে সৃষ্টিকর্তা ওদের এই সম্পদ দিয়েছেন। আরে রূপা, তুমি কোথা থেকে এলে গো? আমরা তো এমনিতেই এমনি এমনি আলাপ করছিলাম। আমি সব শুনেছি। মনে রাখবেন কালু ভাই, যে সম্পদ দয়া আর সততার মাধ্যমে অর্জিত হয় তা কোনো অশুভ শক্তি বা চোরের হাতে যায় না। যদি আপনারা কোনো কুমতলব করেন তবে তার ফল হবে ভয়াবহ। ওদের আশীর্বাদ ধন্য সম্পদে হাত দিলে আপনাদের সর্বনাশ হবে। তুমি বড্ড বেশি কথা বলছো রূপা। আমরা কি চোর নাকি? চুরির পরিকল্পনা তো আপনারা মাত্রই করছিলেন। সাবধান করে দিচ্ছি, মনে রাখবেন রমেশ ভাই শুধু ধনী হয়নি, সে গ্রামের অনেক গরিব মানুষকেও সাহায্য করেছে। আর আপনারা যদি তার ক্ষতি চান তবে পুরো গ্রাম আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে। দয়ার ফল কখনো চুরি করে ভোগ করা যায় না, বুঝলেন?
রমেশ, আজ গ্রামের প্রতিটি মানুষের মুখে যে খুশি দেখছি রে, তার সবটুকুই তোর অবদান। নিজের ভাগ্য বদলানোর পর মানুষ সাধারণত অন্যকে ভুলে যায়, কিন্তু তুই পুরো গ্রামের অভাব দূর করার দায়িত্ব নিয়েছিস। জয়, এই সম্পদ তো আমার ব্যক্তিগত প্রচেষ্টায় আসেনি রে। এটি ছিল সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটি পরীক্ষা এবং মায়ার দয়ার পুরস্কার। এই ধনের আসল মালিক এই গ্রামের দরিদ্র মানুষেরাই। আমি কেবল একজন পরিবেশক মাত্র। কি তোমরা এখানে ভোজন করবে না? এসো এসো। রমেশ, আমাদের ক্ষমা করে দাও ভাই। আমরা তোমার উপর ঈর্ষা করেছিলাম, এমনকি তোমার ক্ষতি করার পরিকল্পনাও করেছিলাম। আজ তোমার এই উদারতা দেখে আমাদের মাথা নিচু হয়ে গেছে, নিচু হয়ে গেছে। হ্যাঁ রমেশ, আমরা তোমাকে অনেক অপমান করেছি, ছোট করেছি। আমাদের ক্ষমা করো ভাই, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, ক্ষমা করো। কালু ভাই আর গোপাল খুড়ো মন থেকে সব দ্বিধা ঝেড়ে ফেলুন। প্রতিশোধ নেওয়া খুব সহজ, কিন্তু ক্ষমা করা তার চেয়েও কঠিন ও মহৎ কাজ। আমি চাই না এই গ্রামে কেউ অভাবী থাকুক। আপনাদের কোনো ভুল থাকলে তা আজ এই ভোজের সাথেই মুছে যাক। আমি আপনাদের জন্য নতুন করে চাষাবাদের ব্যবস্থা করে দেব, যেন আপনাদের আর কোনো অন্য পথে পা বাড়াতে না হয়। কালু কাকু, গোপাল কাকু, তোমরা কি শুধু কথাই বলবে? এই দেখো, আজ খুব সুন্দর মিষ্টি তৈরি হয়েছে। তোমরাও সবার সাথে বসে পড়ো। আজ আমরা সবাই মিলে খুব আনন্দ করে খাবো। দেখ রমেশ, মায়ের এই সরলতা আর দয়াই ছিল সবকিছুর মূল রে। একদম ঠিক বলেছিস জয়। দয়া হলো এমন এক বীজ, যা বপন করলে একদিন তা বিশাল বিশাল মহিরূপ হয়ে সুমিষ্ট ফল দেয়। কারো প্রতি দয়া কখনো বিফলে যায় না। সৃষ্টিকর্তা ঠিকই তার ভাগ্য ফিরিয়ে দেন। লজ্জা করো না বাবা, এই মাংসটা আর একটু নাও। এটা খাঁটি সর্ষের তেল দিয়ে রান্না করা। মা, আমি তো আর পারছি না, অনেক খেয়েছি। না, যে বৃষ্টি নামলো, আজকে আর ওপারে যাওয়া হবে? কিন্তু মিটু তো পথে বসে আছে। আরে রাশেদ ভাই যে, এই ঘোর বর্ষায় শ্বশুর বাড়ি চললেন বুঝি? হ্যাঁ রহিম ভাই, মিতুর শরীরটা কদিন ধরে ভালো না, তাই ভাবলাম একবার ঘুরে আসি। তবে উঠে পড়েন, উঠে পড়েন। হ্যাঁ, সাবধানে বসবেন, গাঙের পানি কিন্তু আজ বেশ চড়া। ওমা, দুলাভাই এসেছে, দুলাভাই এসেছে। আরে সুমন, তুই এই বৃষ্টিতে ভিজছিস কেন? অসুখ করবে তো। এই নে, এই নে, তোর জন্য চকলেট এনেছি। এই বৃষ্টিতে কেন আসতে গেলে? দেখো তো কি অবস্থা হয়েছে, পুরো ভিজে তো সপাং সপাং করছো। আপা, দুলা ভাইয়ার সাথে তোমার মুখ দেখি শরতের আকাশের মতো পরিষ্কার হয়ে গেল। আগে তো মেঘ করেছিল। আরে না না, তেমন কিছু না, তোমাদের কথা মনে পড়লো তাই চলে এলাম। বাবা রাশেদ, তাড়াতাড়ি মাথাটা মোছো। রিনা মা, যা তো দুলা ভাইয়ের জন্য লুঙ্গি আর শুকনো জামা বের করে দে। মা, আপনি ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। আরে ঠিক আছে মানে কি? আগে গা মুছো, জামা বদলাও। জহুরা, এই রাশেদকে একটু গরম চা দাও। বাড়ির সবাই ভালো আছে তো বাবা? তোমার আব্বার হাঁপানির টানটা কি কমেছে? জি বাবা, এখন অনেকটা ভালো। বৃষ্টির জন্য বাড়িতেই এখন থাকেন। মিতু, তুই মাংসটা ভালো করে কষা।
তোর আব্বা বাজার থেকে আজ টাটকা হাঁস নিয়ে এসেছে। জামাই আবার হাঁসের মাংস খেতে খুব পছন্দ করে। মা, রিনাকে বলো না একটু ধনেপাতা বেটে দিতে, ভর্তা করলে ভালোই লাগবে। দুলা ভাই, একটা গান শোনান না। মিঠু আপা তো বলে আপনি খুব সুন্দর গান গাইতে পারেন। তোর আপা সব বাড়িয়ে বলে, আমি কি আর গায়ক নাকি? গায়ক না হলেও চলবে, তবে আমার অঙ্কের খাতাটা একটু দেখে নিতে হবে কিন্তু। ও আসেম ভাই, শুনলাম জামাই এসেছে, তা বাড়িতে তো আজ ভোজের আয়োজন চলছে মনে হয়। হ্যাঁ, সুভাষ তো আমার ঘর পর্যন্ত পৌঁছলো। আরে করিম মিয়া, এসো এসো, বারান্দায় বসো। হ্যাঁ, রাশেদ এসেছে। বৃষ্টির দিনে একটু ওই খিচুড়ি মাংস না হলে কি চলে? মিতুর মা, আজ কিন্তু পেট ভরে খাওয়াবেন। আমাদের গায়ের ওই মান সম্মান কিন্তু সব আপনার হাতে। লজ্জা করো না বাবা, এই মাংসটা আর একটু নাও। এটা খাঁটি সর্ষের তেল দিয়ে রান্না করা। মা, আমি তো আর পারছি না, অনেক খেয়েছি। আরেকটা টুকরো নাও না, তোমার প্রিয় ডানাটা তো এখনো খাওনি। রাশেদ, আরে নিজের বাড়ি মনে করে খাও। এই বৃষ্টির দিনে গরম গরম না খেলে মজা পাওয়া যায় না। বাবা রাশেদ, এই নাও পান। তোমার শ্বশুর আবার এই পানের খুব ভক্ত। সুপারিগুলো একদম নরম, তোমার কোনো অসুবিধে হবে না খেতে। আহ মা, পানের স্বাদটাও অন্যরকম। এই শোনো, খাওয়ার পরে কিন্তু ঘুমিয়ে পড়ো না জানো। আজ বৃষ্টির দিনে আমাদের অনেক পরিকল্পনা আছে। পরিকল্পনা মানে? এই বৃষ্টির মধ্যে আবার কোথায় যাবি? দুলা ভাই, বৃষ্টির দিনে কি শুধু ঘরে বসে থাকা যায়? আমরা সবাই মিলে আজ ছাদে বা উঠোনের এক কোণে বসে বৃষ্টির শব্দ শুনবো, আর আপনি আমাদের শোনাবেন শহরের গল্প। আর ফুটবল, দুলা ভাই, আপনি বলেছিলেন না আমাকে ড্রিবলিং শেখাবেন? উঠোনের কাদার মধ্যে কিন্তু ফুটবল খেলার মজাই আলাদা। ওরে সুমন, আরে ওকে একটু জিরোতে দে। কত দূর থেকে এই ভিজে ভিজে এসেছে। রাশেদ, তুমি একটু শুয়ে নাও বাবা। এই বিকেলের দিকে ওই বৃষ্টি কমলে আমরা ওই বাঁশ বাগানের ওদিকে একবার চক্কর দিয়ে আসবো। নতুন মাছ পড়েছে বিলে, দেখে আসবো। আচ্ছা, সত্যি করে বলো তো, আমার কথা কি খুব মনে পড়ছিল, নাকি অফিসার বন্ধুদের নিয়ে ভুলেইছিলে? জানো মিতু, এই যে শহরের যান্ত্রিকতা, প্রতিদিনের জ্যাম আর ওই ফাইলের স্তূপ, এসবের মাঝে তোমার ওই হাসি মুখটাই তো আমার অক্সিজেন। বিশ্বাস করো, আজ এই বৃষ্টি দেখে আমার মনে হলো যদি ডানা থাকতো তবে উড়ে চলে আসতাম। তাই তো কোনো কিছু না ভেবেই বেরিয়ে পড়লাম। তুমি না খুব বেশি গুছিয়ে কথা বলতে পারো। আচ্ছা, ওই যে মিষ্টির হাড়িটা আনলে, মা তো খুব খুশি হয়েছে, কিন্তু রিনার জন্যে ওটা কি এনেছো? ও তো লাল ফিতের জন্যে পাগল হয়ে আছে। শুধু লাল ফিতা কেন, ওর জন্য গল্পের বই আর তোমার জন্য নীল রঙের একটা শাড়িও ব্যাগে আছে। ব্যাগটা তো এখনো খোলাই হয়নি। ওরে বাবা, আমার নাম শোনা যাচ্ছে কেন? দুলা ভাই, আমার লাল ফিতে কোথায়? এখনই বের করে দিন। আরে রিনা, তুই কি সব সময় আড়ি পেতে থাকিস নাকি? হ্যাঁ, দাঁড়া, ব্যাগ থেকে বের করে দেখাচ্ছি। ও আসেম ভাই, বাড়িতে কি একটু চুন সুপারি আছে? আমার তো ওই পানের নেশানি গেছে। এই যে জামাই বাবাজি, কেমন আছেন? দুপুরে তো নিশ্চয়ই জহুরা ভাবি আপনার পেট ফাটিয়ে খাইয়েছে। আসো আসো করিম, বসো। জহুর,
এই নাও বাবা রাশেদ, মুড়ি খাও। বৃষ্টির সন্ধ্যায় এই মাখানো মুড়ি ছাড়া যে আড্ডাই জমে না। মা, দুপুরে যা খেয়েছি তারপর আর কিছু খাওয়ার জায়গা নেই, কিন্তু এই মুড়ির ঘানে লোভ সামলানো কঠিন। দুলাভাই, করিম কাকা কিন্তু অনেক ভূতের গল্প জানেন। আমাদের পাড়ার ওই শেওড়া গাছের ভূতটার গল্প বলেন তো কাকাই। আরে সে কি দেশে ভূত? হ্যাঁ, একবার ওই পূর্ণিমা রাতে আমি যখন খাল পাড় দিয়ে ফিরছিলাম, রাশেদ, তুমি কাল ওই সকালে কি চলে যাবা? আরে থেকে যাও না আর 2-1টা দিন। বাবা, অফিস থেকে ছুটি পাওয়া খুব কঠিন। কালকে না গেলে কাজ জমে যাবে। তবে মিতু থাকুক, ওকে আমি পরে এসে নিয়ে যাব। তুমি ছাড়া আমি একা কি করে থাকবো? আমাকেও সাথে নিয়ে চলো। মিতু, তুই এমন করিস না তো। জামাই তো মাত্রই এলো, তুই কটা দিন থেকে যা, তোর শরীরটা একটু সারুক। এখানে শাকসবজি আর মাছ খেয়ে কদিন বিশ্রাম নে। হ্যাঁ মিতু, মা ঠিকই বলেছেন। আমি আগামী শুক্রবারে আবার আসবো তোমাকে নিতে। বাবা কাল বলছিলেন বিলে নতুন পানি আসায় বড় মাছ উঠেছে। আজ সকালে বাজারে গিয়ে নিজেই একটা বড় মাছ নিয়ে আসি না কেন? হ্যাঁ, চমকে দিই সবাইকে। হ্যাঁ ঠিক। এই সুমন, শোন, তোর কাছে বাজারের ব্যাগ আছে? চল তো আমার সাথে বাজারে। এই কাউকে বলবি না কিন্তু। আরে দুলাভাই, এত সকালে বাজার? আপা জানলে তো কুরুক্ষেত্র বেজে যাবে। আরে বলিস না, চল তাড়াতাড়ি ফিরে আসবো। আরে জামাই বাবাজি যে, তা এত সকালে বাজারে কি মনে করে? মিতুর মা কি সকালে নাস্তা দেয়নি? না না কাকা, তা কেন হবে? ভাবলাম আপনাদের বাজারের টাটকা মাছের স্বাদ নিয়ে যাই। ভাই, এই কাতলা মাছটার ওজন কত হবে? 5 কেজির উপরে হবে কর্তা। একদম ওই পদ্মার শাখা নদীর টাটকা মাছ, আজ সকালেই ধরা পড়ছে। দুলাভাই, এই মাছটা নিন, বাবা দেখলে খুব খুশি হবে। এই মাছের মাথা দিয়ে আপা যখন মুড়ি ঘন্ট করবে না, উফ! এই যে সাহেব, কোথায় যাওয়া হয়েছিল শুনি? কাউকে কিছু না বলে এইভাবে কেন উধাও হলে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আপা রাগ করো না, দেখো দুলাভাই কি এনেছে। এই দেখো, রাজকীয় কাতলা। হোমা, এত বড় মাছ! বাবা রাশেদ, তুমি আবার বাজারে গেলে কেন? বাড়িতে কি খাবারের অভাব ছিল? আরে জহুরা, ও জামাই মানুষ, শখ করে এনেছে, বকা দিচ্ছ কেন? রাশেদ, তুমি তো দেখি আস্ত এক দানব নিয়ে এসেছো। বাবা, কাল রাতে আপনি মাছের কথা বলছিলেন না, তাই ভাবলাম টাটকা কিছু মাছ নিয়ে আসি। মিতু, রাগ করো না প্লিজ। এই দেখো, তোমার প্রিয় লাল শাকও এনেছি। ওরে মিতু, দেখ দেখ, মাছটার সাইজটা দেখে যা। আমাদের বটিতেও তো ধরবে না। রিনা, যা তো মা, তোর করিম কাকার বাড়ি থেকে বড় বটিটা নিয়ে আয়। মা, বাজারে গিয়ে দেখি এই একটা মাছই সবচেয়ে তাজা। জেলে ভাই কেবল জাল থেকে নামিয়েছে। তো ভাবলাম মিতু তো ওই মাছের পেটি খেতে খুব পছন্দ করে, তাই নিয়ে এলাম। হয়েছে, আর আদিক্ষেতা দেখাতে হবে না। বাজারে যাবার আগে একটা বার তো বলেও যেতে পারতে। এই কাদার মধ্যে যদি পা পিছলে পড়ে যেতে। আরে মিতু, জামাই যখন গেছেই তখন আর বকা দিস কেন? দেখছিস না বেচারা কেমন হাঁপাচ্ছে? যা, ওকে একটু ওই লেবু শরবত করে দে। সুমন, তুই মাছটা ধর তো বাবা,
দেখি কত বড়। ও তো লাল শাক নিয়ে এসেছে, ওটাকে একটু রসুন ফোড়ন দিয়ে ভাজি করব। হ্যাঁ রে মা, সাথে আরো দুটো শুকনো মরিচ পুড়িয়ে দিস, আর মাছের মাথাটা দিয়ে ডাল দিয়ে মুড়ি ঘন্ট কর। কলিজা আর তেলগুলো দিয়ে একটা চচ্চড়ি করিস, তোর বাবা সেটা খুব পছন্দ করে। আরে রাশেদ, আরে তুমি নিজের মনে করে খাও। এই গ্রামের মাছের যে স্বাদ, সেটা তো তোমার ওই শহরে পাও না। নাও বাবা নাও, প্রথমে একটু লাল শাক দিয়ে শুরু করো, তারপর মাছের ভাজাটা নাও। মিতু, মাছের পেটিটা দে ওকে। উফ মা, এই লাল শাকের স্বাদটাই আলাদা, আর মাছটা তো মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। কেমন হয়েছে মাছের কালিয়াটা? ঝাল কি বেশি হয়েছে? ঠিক যেমনটি চেয়েছিলাম। তোমার হাতের জাদুর কাছে সব হার মানে। আরো একটা দিন থেকে গেলে হতো না? দেখো না বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। আমি তো আসবই আগামী সপ্তাহে। তুমি এখানে কয়েকটা দিন ভালো করে থাকো, বিশ্রাম নাও। শোনো রাশেদ, শোনো শোনো শোনো, যাওয়ার সময় একটু সাবধানে যাবে। করিম রে বলেছি ওর ভ্যানটা দিয়ে তোমার ঘাট পর্যন্ত পৌঁছে দিতে। আর শোনো, এটা রাখো, ফেরার পথে ওই সুমনের জন্যে কিছু একটা কিনে নিও। বাবা, এগুলো কি করছেন? আমি তো আর ছোট নই। বাবা হিসেবে দিচ্ছি, না করো না। আর যা বলি, ওই আরে সাবধানে যেও। দুলা ভাই, আপনি গেলেই বাড়িটা আবার নিঝুম হয়ে যাবে। আপনি আবার তাড়াতাড়ি ফিরে আসবেন তো? অবশ্যই আসবো রে, তোর জন্য অনেক বড় গল্পের বই নিয়ে আসবো। সুমন, পড়ালেখায় যেন ফাঁকি দিস না, হ্যাঁ? চলেন রাশেদ ভাই, আরে সন্ধ্যের আগে ওপারে পৌঁছতে হবে তো।